আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যেখানের একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। দেখো এখানে আরও তোমাদের জন্য রয়েছে কিউআর কোড, যেটি স্ক্যান করার মাধ্যমে তুমি এই প্রশ্নটা সলভ করার সময় একজন শিক্ষক এসে তোমার সাথে এটি আলোচনা করে এই বিষয়টা তোমার কাছে আরেকটু সহজভাবে আয়ত্ত করতে সহজ হবে, এরকমভাবে তোমাকে বুঝিয়ে দিতে সাহায্য করবে। চলো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 নিয়ে আলোচনা করি। তোমরা চাইলে কিন্তু আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো, যেখানে তোমাদের জন্য পরীক্ষা ভালো করার জন্য অনেকগুলো পার্ট রয়েছে। যেই পার্টের একটি হচ্ছে এই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস। আমি আশা করি যে স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এটা ভালো একটা প্রসেস হবে। চলো দেখো, দুইটা অঙ্গাণু চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে এক্স আর ওয়াই। এটা দেখেই তোমরা বুঝতে পারতেছো যে মাইটোকন্ড্রিয়ার চিত্র, যদিও এখানে যে অক্সিজমগুলো দেওয়া নাই, তবুও এটা দেখে বোঝা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র আঁকার চেষ্টা করছে। এরপর দেখো ওয়াই কি বলছে, এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের চিত্র আছে, তাই না? হ্যাঁ, ক্লোরোপ্লাস্টিক। এবার ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা বলছে কি, কতে বলছে রক্ত কি, খতে বলছে মানুষের আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী বলা হয় কেন, গতে দেখো কি চাইছে, যে চিত্র এক্স এর গঠন বর্ণনা চাইছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করতে হবে। তারপরে উদ্দীপকে উদ্ভিদ জীবনে ওয়াই এর গুরুত্ব, উদ্ভিদ জীবনে ওয়াই বলতে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব। এখন ডান পাশে দেখো যে 1 2 3 4, এটা হচ্ছে কোন প্রশ্নের জন্য কত নম্বর বরাদ্দ সেগুলো লেখা আছে। যেই প্রশ্নে যত নম্বর বরাদ্দ চেষ্টা করবা সেই প্রশ্ন তত প্যারা করে লেখার। ক এর জন্য যেহেতু তোমার 1 নম্বর বরাদ্দ, তুমি চেষ্টা করবা এই কটা শুধু একটা লাইন লেখার, মানে অর্থাৎ একটা জ্ঞানমূলক চরণ লিখবা। এরপর খতে দেখো যেহেতু 2 নম্বর বরাদ্দ, তুমি চেষ্টা করবে এখানে 2টা প্যারা লেখার। প্রথম প্যারাটা থাকবে জ্ঞানমূলক, একটা লাইন লিখবা, এক্স্যাক্ট যেই প্রশ্নটা উত্তর চাইছে ওই উত্তরটাই হচ্ছে ওই লাইনে দিয়ে দিবা। এরপরে অনুধাবন প্যারা হচ্ছে ওই রিলেটেড আরেকটু বর্ণনা দিবা। এরপরে গ আর ঘয়ে দেখো ওনারা প্রশ্নেই বলে দেয় যে ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, অর্থাৎ যেহেতু 3 আর 4 নম্বর বরাদ্দ, বোঝা যাচ্ছে যে এখানে হিউজ পরিমাণে তোমাকে হচ্ছে বর্ণনা লেখা লাগবে। চলো এখন আমরা উত্তরে চলে যাই। রক্ত কি দেখো, রক্ত হচ্ছে এক ধরনের অস্বচ্ছ ঈষৎ ক্ষারীয় লবণাক্ত লাল বর্ণের তরল যোজক কলা। রক্ত হচ্ছে একটি অস্বচ্ছ মৃদু ক্ষারীয় লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক কলা। এরপরে খতে কি বলছে দেখো, মানুষের আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী বলা হয় কেন। ট্রানজিশনাল বলার মেইন কারণ হচ্ছে মানুষের যে আবরণী টিস্যুটা ওইটা হচ্ছে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। দেখো তুমি এখনই দেখবা হচ্ছে 3-4টা স্তর, অর্থাৎ কোষীয় স্তরগুলো, একটা ভিত্তি পর্দার উপরে একটা কোষের লেয়ার, এটার উপর আরেকটা লেয়ার, 3-4টা লেয়ার দেখলা, একটু পরে দেখবা ওইটা 7-8টা লেয়ার হয়ে গেছে। ওই 7-8টা দেখার পরে কিছুক্ষণ পরে দেখবে আবার 3-4টা, অর্থাৎ সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হতে থাকে। তাইলে মানুষের আবরণী টিস্যু স্তরগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় বলে এটিকে ট্রানজিশনাল বলা হয়। এবার দেখো ট্রানজিশনাল আবরণী বলার কারণ হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপর একাধিক স্তরে সজ্জিত থাকে। এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যা স্তরের সংখ্যা মিনিটের মধ্যেই পাল্টে যেতে পারে। কখনো দেখা যায় 3-4টা, আবার পরক্ষণেই দেখা যায় 7-8টা স্তর। এই কারণে আবরণী টিস্যুকে হচ্ছে ট্রানজিশনাল বলা হয়। এরপরে গ নাম্বার কি চেয়েছিল, এক্স এর গঠন। এক্স ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন মাইটোকন্ড্রিয়ার গঠন, যেখানেই হচ্ছে গঠন চাইবে ওইটা চেষ্টা করবা হচ্ছে চিত্র, মানে গঠন চাইছে মানেই চিত্র চাইছে, চিত্রটা আঁকার চেষ্টা করবা। এখন চিত্র ভালো হয় না বলে যে পরীক্ষায় দিব না এরকম না, চেষ্টা করবা যাতে একটু অবয়বটা ঠিক রেখে চিহ্নিতকরণটা ঠিক করতে পারলেই হচ্ছে হয়ে যাবে। এখন দেখো মাইটোকন্ড্রিয়া হচ্ছে এরকম একটা অঙ্গাণু যেখানে হচ্ছে 2টা স্তর থাকে। এখন বহিস্তর এটা হচ্ছে মসৃণ, দেখো তুমি তাকাইলে বুঝতে পারবা বাইরের স্তরটা হচ্ছে একদম মসৃণ থাকে, তাহলে তুমি ওর পাশে মসৃণ কথাটা ব্র্যাকেটে চাইলেই লিখতে পারো। এবার অন্তঃস্তর, যেহেতু 2টা স্তর থাকবে বাইরের আর ভেতরটাকে বলবো হচ্ছে অন্তঃস্তর। তাহলে দেখো এই যে এই অন্তঃস্তরটা, ওর গায়ে হচ্ছে বৃত্তাকার কতগুলা ছোট ছোট অঙ্গাণু লাগানো, যেগুলোকে হচ্ছে অক্সিজম বলে। এখন যেহেতু বৃন্তযুক্ত অঙ্গাণুগুলো লাগানো, তার মানে কি ভেতরের স্তরটা মসৃণ হবে না, তাই না? তাহলে ওর পাশে আমরা লিখতে পারি হচ্ছে অমসৃণ। এরপরে দেখো যে এইখানের ভিতরে যে ইয়াগুলা থাকে, মানে অন্তঃস্তরটা যে ভিতরের দিকে যে ভাঁজ হওয়া থাকে, ওই ভাঁজটাকে বলে হচ্ছে ক্রিস্টি। দেখো ভিতরের দিকে যে ভাঁজটা,
ওই ভাঁজকে বলা হচ্ছে ক্রিস্টি। এখন ওই অন্তঃস্তরে বৃন্তযুক্ত যে অঙ্গাণুগুলো লাগানো থাকে ওগুলোকে বলা হচ্ছে অক্সিজম। আর ভিতরে ম্যাট্রিক্স বলতে হচ্ছে তরল ধাত্রকে বোঝায়, মানে এই জায়গাগুলোর ভিতর যে তরল কিছু লিকুইড থাকে ওগুলো হচ্ছে তরল ধাত্র, মানে ম্যাট্রিক্স বলতে তরল ধাত্রটাকে বুঝাইছে। এখন এই ধাত্রের ভিতর কিছু বৃন্তাকার পদার্থ ভাসতে থাকে, মানে অক্সিজেন তো হচ্ছে অন্তঃগাত্রে লাগানো থাকে তাই না, আর বৃন্তাকার যে আরও পদার্থগুলো এই যে এগুলোকে হচ্ছে রাইবোজোম বলে। এখানে একটা বৃন্তাকার অঙ্গাণু দাও, এই যে এখানে যেগুলো আছে ওইগুলো হচ্ছে রাইবোজোম। এরপরে এর ভিতর হচ্ছে ডিএনএ থাকে, ডিএনএ ওইটা হচ্ছে তোমাদের এরকম করে ডিএনএ কীভাবে আঁকে, এভাবে চাইলে হচ্ছে এঁকে দিতে পারো। ডিএনএ থাকে ভিতরে, তাইলে এই সব কিছু চিহ্নিতকরণ করার পরে যদি খেয়াল রাখবা এই নামটা কিন্তু লিখতে হবে, মানে চিত্রটা নামকরণ যদি না করো তাহলে হচ্ছে এই সব কিছু করেও কোনো লাভ নেই, পরীক্ষার খাতায় গোল্লা পাবা। এই জন্য খেয়াল রাখবা যে নামকরণটা করছো নাকি। এবার এই চিত্র আঁকার পরেও তোমাকে কিছু কথা লিখতে হবে, মানে যেইভাবে আমি এভাবে বললাম যে চিত্র তুমি আঁকার সময় যতটুকু বুঝবা ওই কথাগুলোই লিখে দিবা, তাহলেই দেখবা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মার্কস উঠে যাবে। দেখো মাইটোকন্ড্রিয়া গোলাকার বা দণ্ডাকার আকারে হয়ে থাকে, ওকে তুমি দেখলেই বুঝতেছো এই যে দণ্ডাকার মানে একটু লম্বাটে, কিন্তু যে উদ্দীপকে যেটা যা ছিল ওটা গোলাকার ছিল, গোলাকার বা দণ্ডাকার হইতে পারে। মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট, এটা তো আমিও বললাম যে বাইরে একটা স্তর থাকে বহিস্তর, ভেতরটা অন্তঃস্তর। ভিতরের স্তরটি ভেতরের দিকে ভাঁজ হওয়ানো থাকে, ভাঁজকে বলে হচ্ছে ক্রিস্টি। এবার ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত কতগুলা অঙ্গাণু ছিল না লাগানো গোল গোল, ওগুলা ছিল হচ্ছে অক্সিজম। অক্সিজমগুলো হচ্ছে উৎসেচক সাজানো থাকে, যার মাধ্যমে ওই উৎসেচকগুলা শ্বসনের বিক্রিয়াগুলো সম্পন্ন হইতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া এক বচনে হচ্ছে মাইটোকন্ড্রিয়নে এক ধরনের থাকে, মানে মাইটোকন্ড্রিয়ন বলা হচ্ছে এক বচন একটাকে, আর ওর ভিতরে যে তরল পদার্থগুলো থাকে ওগুলোকে হচ্ছে ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্স থাকে ভিতরে, জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তাহলে দেখো আমরা ওর গঠন বর্ণনা বুঝে ফেললাম। এরপরে ঘ নাম্বারে কি চাইছিল, উদ্ভিদ জীবনে ওয়াই এর গুরুত্ব। ওয়াই হচ্ছে দেখো ক্লোরোপ্লাস্ট। এখন ক্লোরোপ্লাস্টের গুরুত্ব তো এটা বলে শেষ করা যাবে না, কি জন্য, কারণ ওই ক্লোরোপ্লাস্ট যদি না থাকে, ক্লোরোপ্লাস্ট না থাকলে তো উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না। এখন উদ্ভিদ যদি খাদ্য তৈরি না করে তাহলে প্রাণী তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তার মানে খাদ্যের জন্য উদ্ভিদের উপরেই নির্ভর করতে হবে। উদ্ভিদ যদি ক্লোরোপ্লাস্ট না থাকে তাহলে সে খাদ্য তৈরি না করলে প্রাণীও খাদ্য পাবে না। এরপরে দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে যখন হচ্ছে মানে প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য ওখানে কার্বন ডাইঅক্সাইড, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে হয়। এখন কার্বন ডাইঅক্সাইড তুমি যদি বাতাস থেকে নাও, এরপরে ওই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত হিসেবে তৈরি হয় হচ্ছে অক্সিজেন। অক্সিজেন উদ্ভিদ বাতাসে ছেড়ে দেয়, এর জন্য হচ্ছে বাতাসে ভারসাম্য বজায় থাকে। এরপর দেখো সূর্য শক্তি প্রাণীকুলের কাছে পৌঁছে দেয়। প্রাণী তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এই জন্য হচ্ছে সৌরশক্তিকে আবদ্ধ করে প্রাণীকুলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই হচ্ছে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। এখন চলো দেখি এখানে আমরা লিখবো কিভাবে, মানে পয়েন্ট আকারে দেখো কি লিখছি, যে ক্লোরোপ্লাস্টে আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভেতরকার পানি ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা তৈরি করে, যা উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজে শক্তি যোগায়। মানে উদ্ভিদ নিজের জন্য খাদ্যটা মেনলি ও হচ্ছে নিজের জন্যই তৈরি করে, মানে নিজের পুষ্টি তৈরি, মানে যাবতীয় যেই জৈবিক কার্যাবলী ওগুলো সম্পন্ন করার জন্য, যা এক্সট্রা থাকলে হচ্ছে ওই প্রাণীদের কাছে পৌঁছে দেয়, মানে প্রাণীকুল হচ্ছে ওটা খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপরে দেখো উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয় যেই জৈবিক কার্যাবলী সম্পন্ন করার মাধ্যমে। এরপরে হচ্ছে পরবর্তী সময়ে ফুল ধারণ করে পরাগায়ন নিষেকের মাধ্যমে ফুল, এভাবে উদ্ভিদ হচ্ছে বংশ বৃদ্ধি করতে পারে। এরপর দেখো ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, যার জন্য হচ্ছে যে ভারসাম্য বজায় থাকে। এরপর বাস্তুতন্ত্রের মূল উপাদান হচ্ছে সূর্য। সূর্য থেকে পৃথিবীতে আসা আলো ও তাপশক্তি 2% আলো সালোক সংশ্লেষণের মাধ্যমে সবুজ উদ্ভিদ শর্করায় রাসায়নিক শক্তি হিসেবে মজুদ রাখে। এরপরে আরও আছে যে মানব সভ্যতার কথাটা তোমরা চাইলে উল্লেখ করতে পারো, যে মানব সভ্যতার যে মানে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সকল ওই যে পেট্রোলিয়াম, তারপরে জ্বালানি, কয়লা ইত্যাদি, তারপর অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদির জন্য হচ্ছে আমরা পরোক্ষভাবে সালোক সংশ্লেষণের উপর নির্ভর করি। তাহলে সালোক সংশ্লেষণ অবশ্যই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, মানব জাতির সভ্যতা সব কিছুর জন্য হচ্ছে সালোক সংশ্লেষণ গুরুত্বপূর্ণ একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেটা সম্পন্ন না হইলে হচ্ছে অনেক জীবকুলের জন্য বিরূপ প্রভাব পড়তো। তাহলে দেখো উদ্দীপকে যা চাইছে, মানে প্রশ্নে যা চাইছে ওইটা এইভাবে আমরা পয়েন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট যদি করতে পারি তাহলে হচ্ছে পরীক্ষায় ভালো একটা স্ট্যান্ডার্ড মার্কস তোলা সহজ হবে বলে আমি মনে করি। তোমরা চাইলেই আমাদের এই বায়োলজি
ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো, যেখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে, যা স্ট্যান্ডার্ড উত্তরগুলো তোমরা আয়ত্ত করার মাধ্যমে তোমাদের পরীক্ষাগুলোয় ভালো ফলাফল করতে পারবা। এই জন্যই আমাদের এই প্রচেষ্টাটুকু। তোমরা চাইলে বইটা সংগ্রহ করে নিতে পারো। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।